সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই। তো আমরা ফার্স্টেই জেনে নিব যে পূর্ণ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার নাম্বার। ঠিক আছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার আরেকটা নাম হলো যে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। 6 7 8 ডট 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 9 10 11 12 100 1000 লাখ কোটি। ঠিক আছে, 1 কোটি 100 কোটি 200 কোটি 500 কোটি অসংখ্য কোটি তুমি এখানে নিতে পারো। ঠিক আছে, এইভাবে যাইতে থাকবে। তারপর হচ্ছে এখানে আসবে -1 -2 -3 -4 -5 -6 ডট 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 এইটাও যাইতে থাকবে। -7 -8 -100 -1000 লাখ কোটি লক্ষ কোটি, এটা অসীম পর্যন্ত এইভাবে যাইতে থাকবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যার পরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা বলতে অ্যাকচুয়ালি বোঝায় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা প্রকাশ করি n দ্বারা। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 ডট 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 ডট। ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা জানবো পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে। পূর্ণ বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা, সংখ্যা। তো অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যাকে বর্গ করার পরে যেই সংখ্যাটা পাওয়া যায় অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন অ্যাকচুয়ালি আমরা এখানে কি করব, 1 কে বর্গ করব ফার্স্টে। তো 1 কে বর্গ করার মানে হচ্ছে এই যে 1 এর উপরে 2 লেখা, মানে এটাকে বলি আমরা পাওয়ার সূচক বা ঘাত। অর্থাৎ এটাকে বলি 1 স্কয়ার বা 1 এর বর্গ। 1 এর বর্গ মানে হচ্ছে কোন সংখ্যার বর্গ বলতে আমরা বুঝি ওই সংখ্যার সাথে ওই সংখ্যাটা দুইবার গুণ। যেমন আমরা 1 এর বর্গ নিছি, মানে হলো 1 এর সাথে 1 কে দুইবার গুণ করব। তাহলে 1 এর সাথে 1 কে গুণ করলে আমরা পাচ্ছি কি 1। এবার যদি আমরা 2 এর বর্গ নিই, অর্থাৎ 2 এর সাথে 2 কে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 2 * 2। 2 দ্বিগুণা কত হবে, 4। আসলে আমরা 3 এর বর্গ নেই, 3 কে বর্গ করলে আমি কত পাচ্ছি, 3 * 3 সমান হচ্ছে 3 3 এ কত হবে, 3 3 এ গুণ করলে 9। আমি যদি 4 এর বর্গ করি, 4 স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 * 4, 4 4 এ 16। ওকে, আমি যদি একই ভাবে এখান থেকে 5 এর বর্গ করি, তাহলে কত পাচ্ছি, 5 * 5 সমান হচ্ছে 5 5 এ 25। ঠিক আছে, একই ভাবে তুমি 6 7 8 9 এগুলার বর্গ সংখ্যা বের করে নিতে পারো। তাহলে কোন সংখ্যার বর্গ বলতে আমরা কি বুঝি, ওই সংখ্যার সাথে ওই সংখ্যাটা দুইবার গুণ করা। ঠিক আছে, ওকে, এখন একটু খেয়াল করো, এই যে এই সংখ্যাগুলো আমরা পাইলাম 1 4 9 16 তারপরে 25, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ হচ্ছে এখানে কোনো না কোনো স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে এদেরকে পাওয়া যায়। যেমন 1 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা 1 স্বাভাবিক সংখ্যার বর্গ। আর 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা 2 স্বাভাবিক সংখ্যার বর্গ। 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা 3 স্বাভাবিক সংখ্যার বর্গ। 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা 4 এর বর্গ। 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা 5 এর বর্গ। ঠিক আছে, এখন আমি যদি বলি যে 3 4 3, তারপর হচ্ছে যে তোমার মনে করো 5 6 9,
এই সংখ্যাগুলা কি সরি 9 না, এই 3 5 6 এই সংখ্যাগুলা কি পূর্ণবর্গ কিনা? অ্যান্সার হচ্ছে নো। তার কারণ হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যাকেই বর্গ করলে এদেরকে পাওয়া যায় না। যেমন দেখো 1 কে বর্গ করছি মতন 1 পাওয়া গেছে, 1 এর পরে হচ্ছে 2, আর 2 কে বর্গ করলে পাচ্ছি 4, অর্থাৎ 3 কে কোনো সংখ্যাকে বর্গ করলেই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, দ্যাটস এটা পূর্ণবর্গ সংখ্যা না। একইভাবে 5 কে দেখো, 2 কে বর্গ করছি মতন পাইছি 4, 2 এর পর হচ্ছে 3, 3 কে বর্গ করছি মতন পাচ্ছি 9। তার মানে এখান দিয়া 5 6 7 8 এই সংখ্যাগুলা গ্যাপ পড়ে গেছে। তার মানে এগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 6 7 8 কোন সংখ্যাকেই বর্গ করলে এদেরকে পাওয়া যায় না। দ্যাটস এই সংখ্যাগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এগুলো হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা। তো বন্ধুরা এখন আমরা শিখব পূর্ণবর্গ সংখ্যা ও এর ধর্মগুলা। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমরা 0 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ করেছি। তো এখানে 0 এর বর্গ হচ্ছে অ্যাকচুয়ালি 0, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36, 7 এর বর্গ হচ্ছে 49, 8 এর বর্গ হচ্ছে 64, 9 এর বর্গ হচ্ছে 81, 10 এর বর্গ হচ্ছে 100, 11 এর বর্গ হচ্ছে 121, 12 এর বর্গ হচ্ছে 144, 13 এর বর্গ হচ্ছে 169, আর 14 এর বর্গ হচ্ছে 196, 15 এর বর্গ হচ্ছে 225, 16 এর বর্গ হচ্ছে 256, 17 এর বর্গ হচ্ছে 289, আর 18 এর বর্গ হচ্ছে 324, 19 এর বর্গ হচ্ছে 361, আর 20 এর বর্গ হচ্ছে 400। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করো, দেখো আমি যদি 1 এর বর্গ করি, ঠিক আছে, 1 এর বর্গ করলে পাচ্ছি কত? 1। এবং আমি যদি 9 এর বর্গ করি, 9 এর বর্গ করি পাচ্ছি কত? পাচ্ছি 81। আমি যদি 11 এর বর্গ করি তাহলে পাচ্ছি কত? পাচ্ছি 121। এবং আমি যদি 19 এর বর্গ করি পাচ্ছি 361। এই যে একটু খেয়াল করো, 361। তো এখানে তুমি একটু খেয়াল করলে দেখবা যে সকল সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 এবং 9, 1 এবং 9, ওই সকল সংখ্যাকে বর্গ করলে তাদের বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্কগুলো আসতেছে 1। একটু খেয়াল করে কি দেখছো, যে সকল সংখ্যার এককের ঘরের ডিজিটগুলা 1 এবং 9, তাদের বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্কগুলো আসতেছে সব 1। ঠিক আছে, আসলে একইভাবে যদি আমরা একটু খেয়াল করি যে 2 এর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, 2 এর বর্গ করলাম, 2 এর বর্গ করছি মতন পালাম 4। এবং 8 এর যদি বর্গ করি, 8 এর বর্গ করলে পাচ্ছি 64। একইভাবে আমরা যদি 12 এর বর্গ করি, 12 এর বর্গ করলে আমরা পাচ্ছি 144। এবং 18 যদি বর্গ করি আমরা পাচ্ছি 324। এখানে তুমি খেয়াল করলে যেটা দেখবা, যে সকল সংখ্যার এককের ঘরের অঙ্কটা 2 এবং 8, 2 এবং 8, তাদের বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্কটা আসতেছে 4। ঠিক আছে, সবগুলাই কিন্তু 4। তার মানে আমরা এখান থেকে ইজিলি গেস করতে পারি যে 1 এবং 9, 1 এবং 9 এদের বর্গ সংখ্যার শেষে আসবে 1। তারপরে 2 এবং হচ্ছে 8 এদের বর্গ সংখ্যার শেষে আসবে 4। 3 এবং 7 তাদের বর্গ সংখ্যার শেষে আসবে 9। দেন আমরা যদি এখানে বলি 4 এবং 6 তাদের বর্গ সংখ্যার শেষে আসবে 6। দেন আমরা এখানে বলতে পারি 5 এর বর্গ সংখ্যার শেষে আসবে ডেফিনেটলি 5। আর আরেকটা আমরা বলে দিতে পারি 0, যদি এককের ঘরের অঙ্কটা 0 থাকে তাদের বর্গ সংখ্যার শেষে আসবে 000। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবা, যেহেতু কম্বিনেশনগুলো কত করে আছে? 10 করে আছে। দেখো 1 আর 9 10, 2 আর 8 10, 3 আর 7 10, 4 আর 6 10, আর এখানে যেহেতু 5 একটাই, 5 5 যদি দুইটা নিতাম তাও 10ই হইতো, আর 0 তো 0। আচ্ছা এখানে একটু খেয়াল করো, সেটা হলো এই জিনিসগুলা দেখলে কোন সংখ্যার শেষে যদি আমি দেখি 1 4 5 00 অথবা 6 9, এগুলা দেখলেই সংখ্যাটা যে পূর্ণবর্গ হতে পারে এইটা কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিতে পারবো।
সংখ্যাটা পূর্ণবর্গ না হলেও হওয়ার সম্ভাবনা আছে। কি দেখে বলতে পারবো? এই যে 1 4 দেন হচ্ছে যে 5 0 9 6 9, ঠিক আছে, এগুলা থাকলে দেখো এখান থেকে আমি 0 থেকে 20 পর্যন্ত বর্গ করছি, শেষে কিন্তু এই অঙ্কগুলা ছাড়া আর কোনো অঙ্ক নাই। তুমি যদি একটু তাকাও দেখবা শেষে এই অঙ্কগুলা ছাড়া আর কোনো অঙ্ক নেই, ঠিক আছে। ওকে, তো এখন কারা থাকলে পূর্ণবর্গ হবে না সেটা আমি কিভাবে বুঝবো? একটু খেয়াল করো, যদি শেষে যদি কোনো সংখ্যার শেষে কারা কারা নাই, দেখো এখানে 2 নাই, 3 নাই, তারপর হচ্ছে 5 নাই, 6 আছে, সরি 5 আছে, তারপর হচ্ছে যে 3 3 5 6 7 7 নেই, 8 নাই। এই যে যদি এই অঙ্কগুলা অ্যাকচুয়ালি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেই সংখ্যাটা যে পূর্ণবর্গ হতে পারে না এটা আমি কনফার্মলি বলে দিতে পারবো। যদি কোনো সংখ্যার শেষে 1, তারপর হচ্ছে যে 4, দেন হচ্ছে 5 6 9 থাকে তারা পূর্ণবর্গ সংখ্যা, অথবা ডাবল শূন্য থাকলে তারাও পূর্ণবর্গ সংখ্যা। যদি এগুলো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার চান্স রাখে, যদি এগুলা না থাকে, এগুলা থাকে 2 3 7 8, তাহলে সে কনফার্মলি পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেমন আমি তোমাকে একটা সংখ্যা দিই, ধরো এখানে দিছে 3037, এই সংখ্যাটা কি পূর্ণবর্গ? না, কিন্তু কেন? তার কারণ হচ্ছে এই এককের ঘরের অঙ্কটা হচ্ছে 7, দ্যাটস এটা পূর্ণবর্গ কখনই হবে না। তারপর আমি যদি বলি এখানে 35 0 6 8, এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? অ্যান্সার হচ্ছে নো। তার কারণ হচ্ছে এটা এককের ঘরের অঙ্কে আছে 8, এটা পূর্ণবর্গ হওয়ার চান্স নাই, ঠিক আছে। যদি আমি তোমাকে এখানে বলি 144, এটা কি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার চান্স আছে? অ্যান্সার হচ্ছে ইয়েস। তার কারণ হচ্ছে এই যে এককের ঘরের অঙ্কটা যেহেতু 4 আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার চান্স আছে, ঠিক আছে। ওকে, তো আমরা এইভাবে খুঁজে বের করতে পারবো যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সুযোগ আছে অথবা কোনটাতে নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের শর্টকাট দেখব। তো শর্টকাটটা একটু খেয়াল করো, ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করতে চাই 25। এইটার কিভাবে আমরা দ্রুত বর্গ নির্ণয় করতে পারি? যদি কোনো সংখ্যার শেষের অঙ্কটা বা ডিজিটটা 5 বা 5 থাকে তাহলে প্রথমে সেটাকে বর্গ করে দিবা। কত হলো? 5 কে বর্গ করলে 5 5 এ 25, ঠিক আছে। দেন তুমি কি করবা? তার 5 এর সাথে যে অঙ্কটা থাকবে বা ডিজিটটা থাকবে তার পরের অঙ্কটা নিবা। কত? 3, 2 এর পরের অঙ্ক হচ্ছে 3, দেন তুমি এই দুইটাকে গুণ করবা, তাহলে কত হয়? 3 দ্বিগুণা 6, এই যে বসে দিবা। তাহলে 25 এর বর্গ হচ্ছে কত? 625। আসো আমরা আরেকটা সংখ্যা নেই, যেমন দেখো এখানে যদি এইটার বর্গ আমাদেরকে করতে বলে 35 এর, তাহলে কি করব? শেষের ডিজিটটা যেহেতু 5 আছে, তাহলে 5 এর বর্গ করে বসে দিব, 5 5 এ 25। দেন আমরা কি করব? এই 3 এর পরের অঙ্কটা নিব, তাহলে 3 এর পরের অঙ্কটা কত? 4, তাহলে 3 আর 4 এ গুণ করলে 3 4 এ 12, এই তো হয়ে গেল 12 এর বর্গ, ঠিক আছে। তো আশা করি শেষের অঙ্ক যদি 5 থাকে তাহলে তুমি ওই ধরনের সংখ্যার বর্গ ইজিলি নির্ণয় করতে পারবা। আসো এবার যদি শেষে 0 থাকে তাহলে কিভাবে তুমি বর্গ নির্ণয় করবা? ধরো এখানে আছে 30, এর বর্গ তোমাকে করতে হবে। তুমি কি করবা? তুমি ফার্স্টে এই যে এককের অর্থাৎ শূন্যের সাথে যে অঙ্কটা থাকবে সেটাকে বর্গ করবা। তাহলে 3 কে বর্গ করলে কত? 3 এর সাথে 3 গুণ, 3 3 এ 9, তারপরে শূন্য আছে কয়টা? একটা, এটার বসাবা ডাবল, তাহলে এই যে 30 এর বর্গ হচ্ছে 900। আসো আমরা এখানে আরো দেখি, ধরো আমরা নিলাম 7 অর্থাৎ 700 নিলাম, এটার বর্গ জানতে চাচ্ছি। তাহলে আমরা এই যে শূন্যের সাথে যে সংখ্যাটা অঙ্কটা আছে সেটাকে বর্গ করব। তাহলে 7 কে বর্গ করলে কত হয়? 7 7 49, তারপরে শূন্য আছে কয়টা? দুইটা, বসে দিব 4টা, অর্থাৎ ডাবল বসাবো শূন্য সব সময়, ঠিক আছে। এইভাবে আমরা শেষে যদি শূন্য থাকে এই ধরনের অঙ্ককে ইজিলি বর্গ করতে পারি। আসো এবার দেখি যদি একক অর্থাৎ এক ডিজিট বিশিষ্ট সংখ্যা হয় তাহলে তাদের বর্গ আমরা কিভাবে নির্ণয় করব? শুরুতে 1 দিব, শেষে 1 দিব, তারপরে 1 1 যোগ করে দিব। অথবা এটা এইভাবেও বলা যায়, শুরুতে 1, তারপরে 1 1 যোগ করলে 2, তারপরে আবার 1 কমে যাবে, ঠিক আছে। তারপরে আসো আমরা এখানে 3টা 1 বিশিষ্ট সংখ্যার বর্গ করব। তাহলে শুরুতে কত? 1, তারপরে 2টা যোগ করো 2, তারপরে 3টা যোগ করো 3, তারপরে 1 1 করে কমে যাবে 2 1,
ঠিক আছে। এবার যদি আমাদের 4টা এক বিশিষ্ট সংখ্যার বর্গ করতে বলে, তাহলে আমরা কিভাবে বর্গ করব? শুরুতে 1 থাকবে, তারপরে 2, তারপরে 3, তারপর হচ্ছে 4। ঠিক আছে, অর্থাৎ যতটা এক বিশিষ্ট থাকবে ধারাবাহিকভাবে এইভাবে উঠবে, তারপরে এক এক করে কমে যাবে। 3, 2, 1। ঠিক আছে, এই হচ্ছে এটার বর্গ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এতক্ষণ যেই বর্গ সংখ্যাগুলো দেখলাম, এদের একটা কমন বর্গ সংখ্যা নির্ণয়ের ট্রিক্স দেখব। ধরো তোমাকে এবার 78 এর বর্গ নির্ণয় করতে দিচ্ছে, তাহলে তুমি এটার বর্গ কিভাবে নির্ণয় করবে? ফার্স্টে তুমি এই 8 এর বর্গ নিবা। 8 এর বর্গ নিলে কত হয়? 8 8 এ 64। তাহলে 64 তুমি 4 বসাইবা, তারপরে তুমি এই 3টা কি গুণ করবা। ঠিক আছে, তাহলে কত হয়? 7 8 56। 56 সাথে 2 দ্বারা গুণ করলে কত হবে? 112। 112 সাথে এই হাতের 6 যোগ করলে কত হয়? 118। 118 এখানে বসাইবা 8, তারপরে রয়ে যায় কত? এই যে 118 8 বসাইছো, তাহলে রয়ে যায় কত? 11। দেন তুমি এই এককের ঘরে অঙ্কটাকে বর্গ করবা। 7 7 49, 49 এর সাথে 11 যদি যোগ করি কত হয়? 60। তারপরে আসো আমরা এখানে লিখি যে ধরো তোমার এবার নিলাম 89, এইটার বর্গ আমরা জানতে চাচ্ছি। তাহলে কত হবে? ফার্স্টে তুমি এককের ঘরে অঙ্কটাকে বর্গ করো। 9 9 81, 81 তুমি বসাও 1, হাতে আছে কত? 8। তারপরে তুমি 3টাকে গুণ করো। 9 দ্বিগুণা, এইখানে দেখো 8 দ্বিগুণা 16, 16কে যদি 9 দ্বারা গুণ করো কত হয়? 16 গুণন 9। তাহলে 9 16 কত হয়? 9 16 হয় 6 9 54, 54 4, হাতে আছে 5, 9 কে 9 আর 5 হচ্ছে কত? 14, 144। 144 এর সাথে আমি যদি এই হাতের 8 যোগ করি, তাহলে হবে 156, সরি 152। তাহলে 52 এর 2 বসাইলাম, হাতে আছে কত? হাতে আছে 15। এবার আমি 8 এর বর্গ করব। 8 8 64, 64 আর 15 আমি যদি যোগ করি, তাহলে 74 79। এই 7921 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমি চাইলে এইভাবে যে কোনো সংখ্যার বর্গ ইজিলি নির্ণয় করতে পারি। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এবার আমরা শিখব বর্গমূল সংখ্যা ও এর ধর্ম। তাহলে একটু দেখো, বর্গমূল সংখ্যার যেই প্রতীকটা সেটা হচ্ছে এরকম। এটাকে ইংলিশে বলে স্কয়ার রুট, বাংলায় বলে বর্গমূল, স্কয়ার রুট। ঠিক আছে, বাংলায় বলে বর্গমূল। তো বর্গমূল কিভাবে করতে হয় একটু খেয়াল করো। যদি আমরা 4 এর বর্গ করি, তাহলে কত আসবে অ্যান্সার? অ্যান্সার আসবে 2। কেন 2 আসবে? তার কারণ হচ্ছে বর্গমূল হচ্ছে অ্যাকচুয়ালি বর্গ সংখ্যার বিপরীত। তো কোন সংখ্যার বর্গ বলতে আমরা কি বুঝি? ওই সংখ্যাটার সাথে ওই সংখ্যাটাকে 2 বার গুণ করি। আর বর্গমূল হচ্ছে অ্যাকচুয়ালি যেই সংখ্যাটা আমরা গুণ করি 2 বার, সেই সংখ্যাটাই হচ্ছে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে একবার কমিয়ে ফেলে, অর্থাৎ ওই 2 বার থেকে বর্গমূল একবার কমিয়ে ফেলে। এটাই হচ্ছে বর্গমূলের সিস্টেম। অর্থাৎ আরো এইভাবে বলা যায়, যার বর্গমূল নির্ণয় করব, দেখব কার সাথে কাকে গুণ করলে অ্যাকচুয়ালি এটাকে পাওয়া যায়। তাহলে দেখো 2 এর সাথে 2 কে গুণ করলে তো অ্যাকচুয়ালি কি পাওয়া যায়? 4 পাওয়া যায় না? অর্থাৎ 2 × 2। ঠিক আছে, এই যে 2 বার একই জাতীয়, এই জন্য এখানে আসবে 2। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি 16 এর বর্গমূল করি, তাহলে 16 এর বর্গমূল আমি কত পাবো? ঠিক আছে, কাকে বর্গ করলে অ্যাকচুয়ালি 16 হয়? 4 কে, 4 এর সাথে 4 কে গুণ করলে তো হচ্ছে অ্যাকচুয়ালি 16, তার মানে অ্যান্সার হবে 4। ঠিক আছে, একইভাবে আমি যদি 25 কে বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে কত আসবে? দেখো তুমি এইভাবে বর্গ করতে থাকো। 1 এর সাথে 1 এর বর্গ করলে 1 ওকে 1, 2 এর বর্গ করলে 2 দ্বিগুণ 2 দ্বিগুণা 4, 3 এর বর্গ করলে 3 3 9, 4 এর বর্গ করলে 4 4 16, 5 এর বর্গ করলে 5 5 25, তার মানে অ্যান্সার হবে 5। ঠিক আছে, একইভাবে তোমাকে যদি আমি দেই 49, এটার বর্গ কত? বর্গমূল কত? অ্যাকচুয়ালি দেখো কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 49 হয়। ঠিক আছে, 5 5 25, 6 6 36, 7 7 49, তার মানে অ্যান্সার হবে 7। ঠিক আছে, তো বর্গমূল কি করে? যেই দুইটা সংখ্যার গুণফল থাকে, ওই দুইটা সংখ্যার গুণফল থেকে একটাকে কমিয়ে ফেলে, জাস্ট আর একটা থাকে অবশিষ্ট। ঠিক আছে, ওকে।